কোচের সঙ্গে নারী ফুটবলারদের দ্বন্দ্ব খতিয়ে দেখতে ইমরুল হাসানকে চেয়ারম্যান করে কমিটি গঠন বাফুফের। 7 দিনের মধ্যে জমা দিতে হবে প্রতিবেদন। বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন ক্রীড়া পরিষদের। দেশের সুনাম ক্ষুণ্ণ করায় বিসিবিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। বিপিএলে আবারও নজিরবিহীন অব্যবস্থাপনা। ম্যাচ চলাকালীন মাঠে চিটাগং কিংসের পরিবর্তে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পতাকা উড়িয়ে নতুন বিতর্কের জন্ম দিল বোর্ড। ভারতের অস্বীকৃতির পর বাতিলই হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাপ্টেন্স মিট অনুষ্ঠান। থাকছে না উদ্বোধনী আয়োজনও। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। নারী ফুটবলারদের সঙ্গে কোচের দ্বন্দ্ব অনুসন্ধানে ইমার্জেন্সি মিটিংয়ের পর 7 সদস্যের কমিটি গঠন করেছে বাফুফে। কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানকে। ডেপুটি হিসেবে আছেন ফাহাদ করিম। এছাড়া 7 সদস্যের কমিটিতে রাখা হয়েছে সাইদ হাসান কানন, সাখাওয়াত হোসেন ভূঁইয়া সহ আরও 3 সদস্যকে। গেল বুধবার কোচ পিটার বাটলারকে সরানোর দাবিতে সভাপতি বরাবর চিঠি পাঠায় নারী দলের সিনিয়র ফুটবলাররা। এছাড়া গণমাধ্যমেও সাবিনা মাসুরা জানিয়েছেন হেড কোচকে না সরালে একযোগে গণ অবসরের ঘোষণা দেবেন তারা। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ভার্চুয়ালি এক ইমার্জেন্সি মিটিংয়ের পর এই কমিটি গঠন করা হয়। আগামী 7 কর্মদিবসের মধ্যে সভাপতি তাবিত আওয়ালের কাছে প্রতিবেদন জমা দিতে হবে কমিটিকে। এর আগে ইংলিশ কোচ পিটার বাটলারকে দায়িত্ব থেকে না সরালে গণ অবসরের হুমকি দেয় বাংলাদেশের নারী ফুটবলাররা। তার বিরুদ্ধে ফুটবলারদের বডি শেমিং, অসম্মান করা সহ 6টি অভিযোগ তুলেছেন মাসুরা পারভিন, সাবিনা খাতুনরা। প্রায় 20 ফুটবলার একত্রিত হয়ে স্মারকলিপি দেন গণমাধ্যমে। দিনভর নাটক গুঞ্জন। সাবচই কোচ পিটার বাটলারের বিপক্ষে কঠোর অবস্থানে যাবেন নারী ফুটবলাররা। দুপুর গড়িয়ে সন্ধ্যা, অবশেষে রাতের অন্ধকারে চিঠি হাতে একদল ফুটবলারের দাবি নিয়ে সামনে আসা। গেল সাফে যে বিভাজনের খবর বেরোয়, এদিনের আন্দোলনেও তার ছাপ। সিনিয়ররা ছিলেন নেতৃত্বে, পেছনের সারিতে দেখা গেছে কয়েকজন অনুজ। অবশ্য তারা যে লিখিত প্রস্তাবনা দিয়েছেন সেখানে স্বাক্ষর আছে সিনিয়র জুনিয়র মিশেলেই। মোট 6টি বিষয় প্রাধান্য দিয়ে অভিযোগপত্র লিখেছেন ফুটবলাররা। 1 নম্বর পয়েন্টে ইঙ্গিত করা হয়েছে কেন সাবচয়ের পর পিটার ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসেননি এই বিষয়টি। 2 নম্বর পয়েন্টে টেকনিক্যাল সেন্স উল্লেখ করে হাই প্রোফাইল কোচের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবিনারা। 3 নম্বর পয়েন্ট কনফিউজিং, যেখানে ফুটবলাররাই উল্লেখ করেছেন তারা কোচের কথার জবাব দেননি, সেটা নিয়ে কেন ক্ষোভ ঝাড়লেন পিটার, এটাই তার সমস্যা। অবশ্য 4 আর 5 নম্বর পয়েন্ট বেশ উদ্বেগজনক, যেখানে কোচের বিরুদ্ধে আনা হয়েছে বডি শেমিং, অসম্মান আর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের অভিযোগ। এই কোচের আন্ডারে কোনোভাবেই প্র্যাকটিস করবো না যদি আমাদের এই ফুটবল থেকে চলে যেতে হয়। মানে এটা ছাড়া উনি যে সমস্ত কথা বলে আমাদের সাথে, সেটা আসলে আমরা মেন্টালি ভাবে অনেক আপসেট হয়ে যায়, প্র্যাকটিসে মন বসে না। সিন্ডিকেটের কথা উঠতেছে, আসলে হয়েছে কি, যদি ওরা আমাদের কথা মানতো তাহলে আজকে ওরা ইয়াস লিখতো না, কেন নো লিখে আসতো। আমরা যেমন এখানে যারা আছে সবাই কিন্তু নো লিখে আসছে। বাংলাদেশের যত গোলকিপার আছে রূপনা তাদের ভিতরে সেরা, কিন্তু তাকে হাইট নিয়ে হচ্ছে শেম করে। কোচ হচ্ছে মাটি সবকিছু আসলে এরকম বলে বলে বোঝানো যায় না। আমরা কোনো কিছু নিয়ে বারবার কমপ্লেইন করছি, বিধায় কিছু আছে সেখানে আমরা কমফোর্টেবল না ওই জায়গাটাতে। এদিকে বাফুফের ক্যাম্পে থাকা একাংশ পিটার বাটলারকে বয়কট করলেও জানা গেছে তার অধীনেই সকালে জিম সেশন করেছেন 12 ফুটবলার। যদিও এই বিতর্ক ইস্যু নিয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি ব্রিটিশ কোচ। ফুটবলারদের দাবি, দেশের নারী ফুটবল এমন পর্যায়ে পৌঁছে গেছে তাদের কোচের কোনো প্রয়োজন নেই। সে জায়গায় যে কাউকেই দায়িত্ব দিলে নাকি ফল চলে আসবে অটোমেটিক। এখানে আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, সাউথ এশিয়ার ভিতরে আপনি যে কাউকে যদি দাগাউটে দাঁড় করিয়ে দেন, মেয়েরা রেজাল্ট এনে দিবে। নারী ফুটবলার ও কোচ ইস্যু সমাধানের চেষ্টা করছে বাফুফে। সভাপতি তাবিথ আওয়াল দেশে ফিরলে সংকট কেটে যাবে বলে প্রত্যাশা ফুটবলারদের। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবারে ক্রিকেট। অবশেষে
বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে নড়ে চড়ে বসল দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক জাতীয় ক্রীড়া পরিষদ। ঘটনার সত্যতা অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করেছে এনএসসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ক্রীড়া পরিষদ। দেশের সম্মান নষ্টকারী এ কর্মকাণ্ডের প্রতিবেদন দিতে 7 দিনের সময় দেয়া হয়েছে এই কমিটিকে। ইতিহাসের সেরা বিপিএল, এটা ছিল এবারের বিপিএল শুরুর আগে বিসিবি প্রেসিডেন্টের কথা। কিন্তু দিন শেষে এর চেয়ে বড় তামাশা মনে হয় না বাংলাদেশের ক্রিকেটে এর আগে কখনো কোনো দিন হয়েছে। ফারুক আহমেদের বিপিএল গভর্নিং কাউন্সিল পুরোপুরি ব্যর্থ এবারের আসরের অব্যবস্থাপনা রুখতে, যে কারণে বারবার মাঠের বাইরের ঘটনায় আলোচনা সমালোচনায় বিদ্ধ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট। নানা বাগাড়ম্বরে শুরু হওয়া আসর এখন এতটাই দুর্বিষহ হয়ে উঠেছে সবার কাছে, এ যেন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। দুর্বার রাজশাহী এবং চিটাগং কিংস এই দুই ফ্র্যাঞ্চাইজি ছাড়িয়ে গেছে সব সীমা। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে তারা মনে করিয়ে দিচ্ছে 2012-র বিপিএলকে। দেশি বিদেশি কোনো ক্রিকেটার রক্ষা পায়নি এই দুই ফ্র্যাঞ্চাইজির হাত থেকে। এসব অব্যবস্থাপনা নিয়ে চারদিকে সমালোচনা হলেও বিসিবি সীমাবদ্ধ শুধু আলোচনাতে। এই করা হবে, সেই করা হবে, এখনো এমন বক্তব্যেই শেষ বিপিএল গভর্নিং কাউন্সিলের দৌড়। নানা আইন কানুনের কথা বলা হলেও প্রয়োগের ক্ষেত্রে কেন যেন অনিচ্ছুক বিপিএল কমিটি। বাধ্য হয়ে এবার তাই দৃশ্যপটে হাজির বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ। দিনের পর দিন এসব নেতিবাচক সংবাদে বিসিবি এবং বিপিএল এর পাশাপাশি দেশের সম্মান নষ্ট হচ্ছে বলে মনে করে এনএসসি। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে তারা। পাশাপাশি ঘটনার সত্যতা অনুসন্ধানে 3 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে এনএসসির পক্ষ থেকে, যেখানে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবিরকে আহ্বায়ক, সহকারী পরিচালক সাজিয়া আফরিনকে সদস্য সচিব এবং এনএসসির চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে সদস্য হিসেবে রাখা হয়েছে। 7 কর্মদিবসের মধ্যে এই কমিটিকে তাদের রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এদিকে ইতোমধ্যে এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবর চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। যুগ্ম সচিবের স্বাক্ষরিত সে চিঠিতে পারিশ্রমিক ইস্যুতে 2 সংবাদের বিষয়ে বিসিবির দৃষ্টি আকর্ষণ করেছে এনএসসি। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও অনুরোধ করা হয়েছে সেখানে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। আবারও হাস্যরসের জন্ম দিল বিপিএল গভর্নিং কাউন্সিল। ফ্র্যাঞ্চাইজি না থেকেও বিসিবির সৌজন্যে চলতি বিপিএলে ফিরে এলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বৃহস্পতিবার চিটাগং কিংসের পরিবর্তে তাদের পতাকা উড়িয়ে নতুন বিতর্কের জন্ম দেয় বোর্ড। ফারুক মোল্লার ক্যামেরায় বাকিটা মাহবুব রিমনের রিপোর্টে। বিপিএল শুরু হওয়ার আগে ফারুক আহমেদ এবং তার বোর্ড কর্তারা অনেকটা দম্ভ ভরেই বলেছিল এবারের বিপিএল নাকি ছাড়িয়ে যাবে আগের সব আসরকে। তবে মাঠের ক্রিকেটে না হলেও মাঠের বাইরে নানা আলোচনা সমালোচনা নেতিবাচক কর্মকাণ্ডে আগের 10 আসরকে ঠিকই ছাড়িয়ে গেছে চলতি বিপিএল। কিন্তু এবার যেটা হলো সেটা শুনলে চক্ষু চড়ক গাছ হবে যে কারোই। গ্র্যান্ডস্ট্যান্ডের ওপর পতপত করে উঠছে বৃহস্পতিবার ম্যাচে অংশ নেওয়া 4 ফ্র্যাঞ্চাইজির পতাকা। কিন্তু সেখানে ব্যতিক্রম কিছু লক্ষ্য করছেন কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, চিটাগং কিংস নয়, এটা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ফ্ল্যাগ। নানা ইস্যুতে এবারের বিপিএল থেকে নাম কাটা গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। গুঞ্জন আছে ফ্র্যাঞ্চাইজিটির কাছে এখনও পারিশ্রমিক পাওনা একাধিক ক্রিকেটারের। চ্যালেঞ্জার্সের পতাকা উড়িয়ে সেই বিতর্ক যেন আরও উস্কে দিল বিসিবি। নানা কারণে সমালোচিত এবারের বিপিএল। ক্রিকেটারদের দেনা পাওনা ইস্যুতে কঠোর হতে চরম ব্যর্থ বোর্ড। তাতে শুধু বিসিবির অপেশাদারিত্বই নয়, বিশ্ব ক্রিকেটে ক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশের সম্মান, উঠেছে ম্যাচ আর স্পট ফিক্সিং এর মতো গুরুতর অভিযোগও। তবে এবার যেন তার রূপ নিল তামাশায়। গেলবার ফ্র্যাঞ্চাইজির ফ্ল্যাগ কেন উড়ল এবার, সে প্রশ্নের অবশ্য উত্তর নেই কারো কাছেই। তবে বিষয়টি বিসিবির এক কর্তার নজরে আনা হলে তড়িঘড়ি করে নামিয়ে ফেলা হয় তা। ওড়ানো হয় চিটাগং কিংসের পতাকা, যে দৃশ্য ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। মুখে কথার তুবড়ি ফুটলেও বাস্তবতা বিপিএল নিয়ে পরিকল্পনাহীনতার অন্ত নেই বিসিবির। ব্যর্থতা আর টানা সমালোচনার জেরে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে তদন্ত কমিটি গঠন করতে বাধ্য হয়েছে এনএসসি। টুর্নামেন্ট শেষের দিকে হলেও আর কি বিতর্কের জন্ম দেয় ফারুক আহমেদের বোর্ড, তাই এখন দেখার অপেক্ষা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বিপিএলে আজ বিরতি, কাল আবারও মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ। আজ বিশ্রামেই থাকছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এই মুহূর্তে মিরপুরের হোম অফ ক্রিকেটে আছেন রিপোর্টার মাহবুব রিমন, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রিমন,
একেবারে শেষের দিকে দাঁড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 11তম আসর। গেল বছরের ডিসেম্বর যে টুর্নামেন্ট শুরু হয়েছিল 46টি ম্যাচের 40টি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে যে 6টা ম্যাচ রয়েছে অনেক ইকুয়েশন রয়েছে এবং 3টা দল ইতিমধ্যে কিন্তু যে সেরা 4 সেটা নিশ্চিত করেছেন। তবে আগামীকাল দুটো ম্যাচ বিশেষ করে প্রথম ম্যাচটা খুলনা এবং ঢাকার। খুলনা যদি ঢাকাকে হারাতে পারে তবে কোনো ইকুয়েশন ছাড়াই কিন্তু চতুর্থ দল হিসেবে খুলনা সেরা 4-এর জায়গা করে নেবে, সেক্ষেত্রে বাদ পড়বে রাজশাহী। ইকুয়েশন রয়েছে কিন্তু বরিশাল এবং রাজশাহীর ম্যাচও, অর্থাৎ বরিশাল এবং চিটাগাংয়ের ম্যাচ, অর্থাৎ দিনের যেটা দ্বিতীয় ম্যাচ, এবং সেই ম্যাচে যদি বরিশালকে চিটাগাং হারিয়ে দিতে পারে তবে রংপুরকে টপকে কোয়ালিফায়ারে জায়গা করে নেবে কিন্তু চিটাগাং। এসব ইকুয়েশনের বাইরেও কিন্তু যে ফ্র্যাঞ্চাইজিগুলো রয়েছে তারা নিত্য নতুন ক্রিকেটারদের দলে ভেরাতেও নানা ধরনের ইকুয়েশন তারা গ্রহণ করছে। বিশেষ করে যদি দুটো দলের কথা বলি, রংপুর এবং বরিশালে কিন্তু জনাথন চার্লস এবং অ্যাডাম মিলনে এই দুজন ক্রিকেটার 3 তারিখ যে ম্যাচটা হবে, বরিশাল ইতিমধ্যে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে। সে ম্যাচে এই দুজনকে দেখা যাবে। জনাথন চার্লসকে কিন্তু তামিম ইকবাল খান, ফরচুন বরিশালের যিনি অধিনায়ক, তিনি ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ করে তিনি তাকে নিশ্চিত করেছেন এবং বরিশালের টিম ম্যানেজমেন্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে যে অ্যাডাম মিলনেও কিন্তু 3 তারিখের ম্যাচে অ্যাভেলেবেল থাকবে। এর বাইরে যদি রংপুরের কথা বলি, একাধিক ক্রিকেটারের সঙ্গে রংপুরের কথা হচ্ছে। গতকাল সংবাদ সম্মেলনেও শানিয়ান তামিম সেই বিষয়টি কিন্তু আসলে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন। ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড সহ একাধিক ক্রিকেটারের কথা বলা হচ্ছে। তবে যেহেতু তারা এখন একটা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন, সরাসরি এই বিষয়তে আসলে নামগুলো তারা প্রকাশ করেনি। এই দুটো দল বলছিলাম যে বরিশাল এবং রংপুর, বিশেষ করে জানেন যে রংপুর টানা 8টা ম্যাচ জয়ের পরে টানা 4টা ম্যাচ হেরে কিন্তু অনেকটাই ব্যাকফুটে। সেক্ষেত্রে আসলে বিদেশি ক্রিকেটার নিয়ে তাদেরকে যেহেতু খুশদিলের মতো ক্রিকেটারকে তাদের ছেড়ে দিতে হয়েছে, তারা তাদের শক্তিটাকে আরও ভারী করতে চাচ্ছে। এবারের বিপিএল শুরু থেকে কিন্তু আলোচনা সমালোচনার সঙ্গী ছিল, বিশেষ করে শুধু মাঠ নয়, মাঠের বাইরে নানা নেতিবাচক কর্মকাণ্ডে ফারুক আহমেদ এবং তার বোর্ড কর্তারা কিন্তু নানা ধরনের সমালোচনার জন্ম দিয়েছেন। এখন দেখার বিষয় আসলে শেষটা করার আগে সেই নতুন কোনো সমালোচনা আসলে শুরু হয় কিনা। শেষ করব, দলগুলো অনুশীলন করবে না, শুধুমাত্র ফরচুন বরিশাল 3টা থেকে 5টা পর্যন্ত তারা অনুশীলন করবে। এই ছিল আমার কাছে মিরপুর থেকে সবশেষ দলগুলো অনুশীলনের খবর। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে সহকর্মী মাহবুব ইমন যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বিপিএল এর সবশেষ খবর। ভারতের অস্বীকৃতির পর এবার বাতিলই হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাপ্টেন্স মিট অনুষ্ঠান। আইসিসির এই মেগা ইভেন্টের আগে তাই হচ্ছে না 8 দলের অধিনায়কের সংবাদ সম্মেলন ও ফটোশুট পর্ব, থাকছে না কোনো উদ্বোধনী আয়োজনও। যদিও ঐতিহাসিক এই টুর্নামেন্টকে সামনে রেখে 16ই ফেব্রুয়ারি লাহোরে একটা ইভেন্ট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রায় প্রতিদিনই নানান কারণে আলোচনায় চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত পাকিস্তান দ্বন্দ্বে এই টুর্নামেন্টের ভাগ্য পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। এবার বড় ধাক্কাই খেল আয়োজক দেশটি। মেগা ইভেন্টের আগে বাতিল হয়ে গেল ক্যাপ্টেন্স মিট, হবে না কোনো উদ্বোধনী অনুষ্ঠানও। তাতে অনেকটাই রং হারালো 8 দলের এই টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা ওঠার আগে তাই 8 দলের অধিনায়ককে দেখা যাচ্ছে না একই মঞ্চে। টুর্নামেন্ট নিয়ে প্রশ্নোত্তর পর্বেও দেখা যাবে না রোহিত, বাবর কিংবা শান্তদের। ট্রফি নিয়ে ফটোশুটটাও হচ্ছে না এবার। সরকারি অনুমতি না পাওয়ায় গত সপ্তাহে ভারত অধিনায়কের পাকিস্তান না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেয় বিসিসিআই। ক্যাপ্টেন্স মিট নিয়ে তখন থেকেই শুরু হয় অনিশ্চয়তা। এরপর সে না থাকার তালিকায় যোগ হলো আরও 2 ক্রিকেট জায়ান্টের নাম। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অধিনায়ককেও সময় মতো পাচ্ছে না পিসিবি। ইংল্যান্ড 18 ও অস্ট্রেলিয়া 19 ফেব্রুয়ারি পাকিস্তানে যাবে, যেখানে টুর্নামেন্ট শুরুই 19 তারিখে। এমনকি এই 2 দল টুর্নামেন্টের আগে পাকিস্তানে কোনো প্রস্তুতি ম্যাচও খেলবে না। তাই পিসিবি ও আইসিসির আগ্রহের পরেও উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করতে হলো। উদ্বোধনী অনুষ্ঠান না হলেও 16 ফেব্রুয়ারি একটা ইভেন্ট আয়োজিত হবে লাহোরে, যেখানে ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া বাদে বাকি 5 দলের অধিনায়ককে রাখার চেষ্টা করছে আয়োজক দেশটি। 2024 টি-20 বিশ্বকাপের আগেও অংশগ্রহণকারী 20 দলের অধিনায়ককে একত্রিত করতে পারেনি আইসিসি। 29 বছর পর কোনো আইসিসি ইভেন্ট আয়োজনের অপেক্ষায় পাকিস্তান। দেশটার ক্রিকেটীয় প্রেক্ষাপটে চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্ব তাই বিশাল। তবে যেভাবে একের পর এক বাধার সম্মুখীন হচ্ছে আয়োজকরা, তাতে টুর্নামেন্ট রাঙানোর চ্যালেঞ্জটাও বাড়ছে প্রতিদিন। সাব্বির মিথুন, সময় সংবাদ। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঘাস ও বর্ডার লাইন নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যার জন্য পূর্ব পরিকল্পনা থাকলেও এনএসসি থেকে স্টেডিয়ামটি বুঝে নেয়নি বাফুফে।
এদিকে ঘাস ও মাঠের সমস্যা দ্রুতই সমাধানের কথা জানিয়েছেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রকল্প পরিচালক। নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন তিনি। গত 3 মাস আগেও কিন্তু আমি মাঠটা দেখতে এসেছিলাম, তখনও দেখেছি মাঠটা এর চেয়ে একটু ভালো ছিল। এটা শুধু বঙ্গবন্ধু স্টেডিয়ামের ক্ষেত্রেই সম্ভব। 3 মাস আগেও জাতীয় স্টেডিয়ামের মাঠের অবস্থা ভালো ছিল। এর মাঝেই চলছে সংস্কার কাজ, নিয়মিত মাঠ পরিচর্যা করছেন গ্রাউন্ডসম্যানরা। তাহলে 3 মাস পর কেন মাঠ নিয়ে এত অসন্তোষ বাফুফে কর্মকর্তাদের? এক বঙ্গবন্ধু স্টেডিয়াম নিয়ে যেন নাটকের শেষ নেই। প্রায় 5 বছর ধরে চলছে জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। বিভিন্ন সময়ে প্রকল্পের মেয়াদ বাড়ানোর পাশাপাশি বেড়েছে সংস্কার ব্যয়ও। ড্রেসিং রুম, গ্রাউন্ড, স্প্রিংকলার সহ অপরিকল্পিত নকশার কারণে বিভিন্ন সময় গণমাধ্যমে সমালোচিত হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জানুয়ারির 30 তারিখ বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে মাঠ বুঝিয়ে দেওয়ার কথা ছিল জাতীয় ক্রীড়া পরিষদের, যার জন্য স্টেডিয়াম পরিদর্শনে যায় বাফুফে ও এনএসসির একটি প্রতিনিধি দল। সেখানে বাধে বিপত্তি। মাঠে বারমুডা, ইয়াঙ্গুন ও রয়্যাল বেঙ্গল প্রজাতির ঘাস চেয়েছিল বাফুফে, তবে মাঠে আছে শুধু বারমুডা বা দুর্বা ঘাস। এছাড়া মাঠের বর্ডার লাইন নিয়েও আপত্তি জানায় বাফুফের প্রতিনিধি দল। মাঠের যে অবস্থা দেখলাম, আসলে আমরা আমাদের পক্ষ থেকে আমরা বলছি যে মাঠের কি কাজ হয়েছে, আমরা ওই নকশাগুলো কিন্তু আমরা নিজেরা চেয়েছি। এখন ওদের দেখার পর আমরা আমাদের এক্সপার্ট দিয়ে আমরা ওগুলো চেক করব। চেক করার পর হয়তো আমরা মাসখানিক পরে আরেকটা অবজারভেশনে আসবো, এসে আমরা একটা ফাইনাল সিদ্ধান্ত দিতে পারবো। তবে এখন মাঠ খেলার অত্যন্ত অনুপযোগী। তবে ফেডারেশনের চাওয়া অনুযায়ী দ্রুত সমস্যা সমাধানের কথা জানায় জাতীয় ক্রীড়া পরিষদ। 5 মাসের মধ্যে স্টেডিয়াম বাফুফেকে বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রকল্প পরিচালক। মাঠটা একটু আনইভেন আছে আর কি, তো ওইটা আস্তে আস্তে ঠিক করতে হবে আর কি। আমাদের ঠিকাদার প্রতিষ্ঠান এখনও তাদের কার্যক্রম চালাচ্ছে এবং ঠিকাদার রোলারও আছে, তাদের লেবারও আছে, ঠিকাদারের লোকজনও আছে। একই সাথে এখানে আপনার ঘাসগুলি আর কি, ঘাসের জাতটা যেসব জায়গায় অন্য ধরনের মাঠের উপযোগী না, অন্য ধরনের ঘাস আছে, ওগুলো আস্তে আস্তে তুলে নতুন করে আবার একই সাথে আবার এগুলো করতে হবে আর কি, ঘাস লাগাবে আর কি। প্রজেক্টের মেয়াদ যেহেতু জুন, আমরা আরও কিছু সময় হাতে পাবো। এর মধ্যে আমরা চেষ্টা করবো আর একটু ডেভেলপ করার জন্য। শেষবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রকল্পের মেয়াদ বাড়লেও বাড়েনি বাজেট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 2026 ফিফা বিশ্বকাপ খেলতে আগ্রহী লিওনেল মেসি। তবে যথেষ্ট সময় থাকায় তার ব্যাপারে হুট করে কোনো সিদ্ধান্ত নিতে চান না কোচ লিওনেল স্ক্যালোনি। এছাড়া মেসি নিজেই তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আর্জেন্টিনার হেড কোচ। লিওনেল মেসি 2026 বিশ্বকাপে খেলবেন কি খেলবেন না, এই উত্তরটা জানার অপেক্ষায় পুরো বিশ্ব। তবে এরই মাঝে লিওনেল স্ক্যালোনি শোনালেন আশার বাণী। কাতার বিশ্বকাপের পর ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা। আর্জেন্টাইন সুপারস্টারের ক্যারিয়ারের 16 কলা পূর্ণ হয়েছে আগেই। এরই মাঝে গুঞ্জন ছিল আর হয়তো আন্তর্জাতিক ফুটবলে দেখা যাবে না বিশ্বসেরা এই ফুটবলারকে। বয়সটাও যে হয়েছে 37। তবে মেসি এখনও অনেকের চেয়ে সেরা। আন্তর্জাতিক কিংবা ক্লাব ফুটবল সব জায়গাতেই গড়েছেন কীর্তি। মেসির এমন পারফরমেন্স ভক্তদেরও দেখাচ্ছে বড় স্বপ্ন। আরও একবার বিশ্বকাপের মঞ্চে তার ফুটবল শৈলী দেখার অপেক্ষায় আছেন তারা। কোচ স্ক্যালোনিরও প্রত্যাশা মেগা আসরের স্কোয়াডে মেসিকে পাওয়ার ব্যাপারে, যদিও তার মতে সিদ্ধান্তটা কেবলই মেসির। প্রথম কথা হলো, সে এবং তার সতীর্থরা ভালো করে জানে হাতে এখনো যথেষ্ট সময় আছে। মেসির সঙ্গে বাকিরা বিশ্বকাপ খেলতে আগ্রহী, তবে বিষয়টি কোন দিকে যায় তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের ভাবনার কথাও সে জানে। এছাড়া সে আমাদের মধ্যে অনেক বুদ্ধিমান। মেসির যেন ভালো থাকে, এটাই আমরা সবাই চাই। বিশ্বকাপের জন্য আমি তার ও অন্যদের উপর কোনো চাপ দিতে চাচ্ছি না। সে ভবিষ্যতে কি করবে এ ব্যাপারে আমি বলার কেউ না। মেসিও এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন অনেকবার। তবে সে সময় তিনি জানান, ফিটনেস ও স্কিল বিশ্বকাপের আগ পর্যন্ত ঠিক থাকলেই কেবল জানাবেন নিজের সিদ্ধান্ত। মেসির খেলা এখনো ঝুলে থাকলো। সবশেষ কাতার বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবলের পাট চুকিয়েছেন ডি মারিয়া। বলা হতো মেসির যুগে তার জন্ম না হলে এই প্রজন্মের কাছে বিশ্বসেরা হিসেবে থাকতেন ডি মারিয়াই। স্ক্যালোনিও মানেন সেটা। ব্যাপারটা শেষ হয়েছে, এর চেয়ে ভালোভাবে আর শেষ হতে পারতো না। সে যদি নিজের ক্যারিয়ার নিয়ে সিনেমা অথবা বই লিখত, আমার মনে হয় না যেভাবে শেষ করেছে তার চেয়ে ভালোভাবে লিখতে পারত। কাতার বিশ্বকাপ ও 2021 সালের কোপার ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে শিরোপার স্বাদ দিয়েছিলেন ডি মারিয়া। তামিম হোসেন, সময় সংবাদ।
ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন মিচেল মার্শ। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তার পরিবর্তে স্কোয়াডে দেখা যেতে পারে জ্যাক ফ্রেজার ম্যাকগার্টকে। বর্ডার গাভাস্কার ট্রফি থেকে আলোচনায় ছিল মার্শের ফিটনেস। সিরিজের শেষ ম্যাচে তার পরিবর্তে মাঠে নামেন ওয়েবস্টার। এরপর বিগ ব্যাশে এক ম্যাচের জন্য মাঠে নেমেছিলেন মার্শ। সেই ম্যাচটা খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিশ্রামে যান তিনি। এরপর পিঠের ইনজুরিতে ভুগতে থাকেন তিনি, যার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। অনুষ্ঠিত হয়ে গেল নেভি অ্যাঙ্কারেজ স্কুল অ্যান্ড কলেজ ঢাকার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে অংশ নেয় প্রতিষ্ঠানটির মোট 4টি হাউস। জাতীয় পতাকা উত্তোলন, মার্চ পাস্টের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের পর অ্যাথলেটিক্স সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয় প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেভি অ্যাঙ্কারেজ স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও ঢাকার নেভাল এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবুল কালাম আজাদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ নেভি ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকার চেয়ারম্যান বেগম নাওমি নাহারিন আজাদ। শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অংশ নেওয়া মোট 4 হাউজের মধ্যে চ্যাম্পিয়ন হয় হাউস লিব্রা আর রানার আপ হয়েছে হাউস সিরিয়াস। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে তুলে দেওয়া হয় পুরস্কার। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কোচের সঙ্গে নারী ফুটবলারদের দ্বন্দ্ব খতিয়ে দেখতে ইমরুল হাসানকে চেয়ারম্যান করে কমিটি গঠন বাফুফের। 7 দিনের মধ্যে জমা দিতে হবে প্রতিবেদন। ভারতের অস্বীকৃতির পর বাতিলই হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাপ্টেন্স মিট অনুষ্ঠান। থাকছে না কোনো উদ্বোধনী আয়োজনও। এই ছিল খেলার সময়। সঙ্গে থাকুন সময়ের।